হাই, আমি দেবাশিস মণ্ডল। ফিজিক্স মে ডিসি চ্যানেলে তোমাদের জন্য আজ আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার ভিডিওর টপিকটা হচ্ছে প্রাসের গতি। প্রাসের গতিটা ক্লাস 11-এর একটি পার্ট। তো ক্লাস 11-এর স্টুডেন্টরা তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রাসের গতি কী। যদি কোনো বস্তুকে এরকম উল্লম্ব বরাবর ছোড়া হয় তাহলে বস্তুটা এক্ষেত্রে যে পথ বরাবর উপরে উঠেছিল ঠিক সেই পথ বরাবরই কিন্তু বস্তুটা আবার ফিরে আসে, মানে এটা উল্লম্ব গতির ক্ষেত্রে। কিন্তু প্রাসের গতিটা কি, যদি বস্তুটাকে এরকম উল্লম্ব বরাবর না ছুঁড়ে সামান্য একটা অ্যাঙ্গেল করে ছোড়া হয় বা বস্তুটাকে যদি আনতভাবে ছোড়া হয় তাহলে বস্তুটা কিন্তু একটা বক্রপথ বরাবর কিন্তু বেঁকে যাবে। দেখতে পাচ্ছ এই রকম পথ বরাবর কিন্তু বস্তুটা কিন্তু মুভ করবে। তো এক্ষেত্রে এই গতিটাকে বলা হয় প্রাসের গতি। তো তুমি যে বস্তুটাকে ছুঁড়ছো সেই বস্তুটাকে বলা হয় কি প্রাস। ঠিক আছে, এবারে এই প্রাসটা অর্থাৎ বস্তুটাকে তুমি যেরকম যত অ্যাঙ্গেল করে ছুঁড়েছো সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি বলো তো প্রক্ষেপ কোণ। আর দেখতে পাচ্ছ এই ও বিন্দু থেকে বস্তুটাকে ছুঁড়েছো, তো যে বিন্দু থেকে বস্তুটাকে ছোড়া হবে সেই বিন্দুটাকে বলা হয় কি প্রক্ষেপ বিন্দু। এবারে চেক করে দেখো বস্তুটা এইরকম পথ বরাবর যাচ্ছে, তো এক্ষেত্রে এ বিন্দুটা কি হচ্ছে বস্তুটার এক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট। তো যদি কোশ্চেনে পড়ে তাহলে বস্তুটা ভূমি সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি, দেখতে পাচ্ছ এই ওবিটা হচ্ছে ভূমি, ভূমি সাপেক্ষে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা কত, এই যে দূরত্বটা আঁকা হচ্ছে এসি, তাহলে এসিটা হচ্ছে কি ভূমি সাপেক্ষে বস্তুটার সর্বাধিক উচ্চতা। আর এখানে ওবিটা কি, মানে এক্ষেত্রে প্রাসটা সর্বাধিক কতটা অনুভূমিক পথ গেছে। দেখতে পাচ্ছ এখানে ওবি বরাবর কিন্তু প্রাসটা কিন্তু যাচ্ছে, এটা অনুভূমিক পথ, এটা হচ্ছে উল্লম্ব পথ। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম উল্লম্ব সরণ কত হয়েছে এসি। আর যদি বলা হয় যে ম্যাক্সিমাম অনুভূমিক সরণ কত ওবি, এই ম্যাক্সিমাম অনুভূমিক সরণটাকেই বলা হয় কি বলতো বলতো প্রাসের রেঞ্জ বা প্রাসের সীমা বলা হয়। তো দেখে নাও সংজ্ঞাটা কি বলছে। কোনো বস্তুকে ওপর দিকে উল্লম্বভাবে না ছুঁড়ে বাঁকাভাবে ছুঁড়লে বস্তুটি আর প্রক্ষেপ বিন্দুতে কিন্তু ফিরে আসবে না। দেখতে পাচ্ছ এক্ষেত্রে কী হয়েছিল, এখান থেকে উল্লম্ব বরাবর ছুঁড়েছিলাম, সেক্ষেত্রে বস্তুটা কী হয়েছে আবার কিন্তু প্রক্ষেপ বিন্দুতে ফিরে এসছে। তো এটাই বুঝলাম যে উল্লম্ব বরাবর ছুঁড়লে কোনো বস্তুকে তাহলে বস্তুটা কিন্তু আবার প্রক্ষেপ বিন্দুতে ফিরে আসবে। কিন্তু যদি বস্তুটাকে আনতভাবে ছোড়া হয় দেখতে পাচ্ছ সেক্ষেত্রে বস্তুটা আর কিন্তু প্রক্ষেপ বিন্দুতে ফিরে আসছে না, প্রক্ষেপ বিন্দু এইটা, তো এক্ষেত্রে বস্তুটা কি হয়েছে অন্য একটা বিন্দুতে এসে কিন্তু পড়ছে। দেখো বাঁকাভাবে ছুঁড়লে বস্তুটি আর প্রক্ষেপ বিন্দুতে ফিরে আসবে না। তো পাশের গতির ক্ষেত্রে কি হয়, বস্তুটা কিন্তু আর প্রক্ষেপ বিন্দুতে ফিরে আসে না, বরং প্রক্ষেপ বিন্দু থেকে কিছুটা দূরে গিয়ে পড়ে। প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছ প্রক্ষেপ বিন্দু থেকে কিছুটা দূরে গিয়ে পড়ছে। হ্যাঁ, প্রকৃতপক্ষে কোনো বস্তুকে অনুভূমিকভাবে কিছুটা দূরে পাঠানোর উদ্দেশ্য হলো সেটিকে এইভাবে ছোড়া। তো তুমি যদি কোনো বস্তুকে অনুভূমিক বরাবর বেশি দূরে পাঠাতে চাও তাহলে কিন্তু এরকম বরাবরই ছুটতে হবে। ঠিক আছে, তো সেটিকে এভাবে ছোড়া হয়। এর একটি পরিচিত উদাহরণ কী বলো তো, ক্রীড়া প্রতিযোগিতায় বর্ষা বা ডিসকাস ছোড়া। তো এক্ষেত্রে তো এইভাবেই ছোড়া হয়। তারপরে ফুটবলে কিক করা, তো সেক্ষেত্রে কিন্তু ফুটবলটা হচ্ছে প্রাস, ফুটবলটা কিন্তু এরকম পথ বরাবর যায় কিন্তু। ঠিক আছে, ফুটবলটা কিন্তু আর প্রক্ষেপ বিন্দুতে ফিরে আসে না, অন্য একটা বিন্দুতে গিয়ে কিন্তু পড়ে। ক্রিকেট বলকে ফিল্ডারের দিকে ছুড়িয়ে দেয়, এই সবই হচ্ছে প্রাসের গতির একটা এক্সাম্পল। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে প্রাস কি। দেখো ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুঁড়ে দেওয়া হলো, যে কোনো দিকে ছুঁড়ে দেওয়া হলো, যেটিকে ছুঁড়বো সেটাকেই বলবো কি বলতো প্রাস। দেখো এবারে কি বলছে, প্রাসটি যে পথ অতিক্রম করে তাকে প্রাসের গতিপথ বলে। তার মানে দেখতে পাচ্ছ এই যে রেড কালারটা রেখেছি এইটাই হচ্ছে প্রাসের গতিপথ, মানে কি প্রাস কিন্তু এই পথ বরাবর গিয়ে কিন্তু কি হচ্ছে বিতে গিয়ে পড়ছে, তাহলে এটাকেই বলছে কি প্রাসের গতিপথ। আচ্ছা এবারে দেখো প্রাসটি হলো এবার দেখো প্রাসটি যে পথ অতিক্রম করে তাকে প্রাসের গতিপথ বলে। প্রাসের গতি একটি কি বিশেষ ধরনের কি দ্বিমাত্রিক গতি, এটা কোশ্চেনে পড়তে পারে কিন্তু। প্রাসের গতিটা কত মাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, চেক করে দেখো এখানে কি হচ্ছে প্রাসের গতিটা বর্ণনা করার জন্য কি দরকার, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দরকার, জেড অক্ষ কি দরকার নেই। জেড অক্ষ দরকার হলে তখন বলতাম কি প্রাসটা ত্রিমাত্রিক গতি,
মানে প্রাসের গতিটা দ্বিমাত্রিক, কিন্তু এখানে প্রাসের গতিটা বর্ণনা করার জন্য কী দরকার, শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাই দরকার, সেই কারণে প্রাসের গতিটা হচ্ছে কি দ্বিমাত্রিক গতি। তো এখানে দেখতে পাচ্ছ যারা প্রাসের গতিপথ আঁকা হয়েছে, এখানে পক্ষেপ বিন্দু এইটা প্রাসটাকে ছোড়া হয়েছে কত বেগে, ইউ বেগে, তাহলে এখানে প্রাসটাকে যে বেগে ছোড়া হবে তাকে বলা হয় কি পক্ষেপ বেগ। দেখতে পাচ্ছ এখানে ইউটা হচ্ছে পক্ষেপ বেগ। আর ভালো করে দেখো, যত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাসটাকে ছোড়া হলো সেই অ্যাঙ্গেলটাকে বলো পক্ষেপ কোণ, তো এখানে আলফা হচ্ছে কি পক্ষেপ কোণ। আর এখানে দেখতে পাচ্ছ এখানে এটাকে সর্বাধিক উচ্চতা, মানে সর্বাধিক পয়েন্ট। তো এইখানে দেখতে পাচ্ছ সি থেকে মানে ভূমি থেকে এর যে দূরত্ব, এটা হচ্ছে কি বলতো প্রাসের সর্বাধিক উচ্চতা, মানে ভূমি সাপেক্ষে প্রাসটা কত ম্যাক্সিমাম হাইটে উঠলো সেটা হচ্ছে এইচ। আর এখানে ভালো করে দেখো ওবি, এখানে ওবিটাকে বলা হয় কি রেঞ্জ অফ প্রাস। আচ্ছা এবারে দেখো ইউ তো একটা গতিবেগ, গতিবেগটা যদি উপাংশে ভাঙি তাহলে এক্স অক্ষ বরাবর গতিবেগের উপাংশ কত হবে, ইউ কস আলফা, এটা মনে রাখবে। এক্স অক্ষ বরাবর ভাঙলে কি হয়, মানে সেই গতিবেগটার কস উপাংশ, কস অফ কত এই অ্যাঙ্গেলটা, তাহলে ওয়াই বরাবর ভাঙলে কি হবে, ইউ ইন্টু কত সাইন আলফা। তো এখানে আমরা গতিবেগটাকে দুটি কম্পোনেন্টে ভাঙছি, দুটি উপাংশে ভাঙছি, একটা এক্স অক্ষ বরাবর অলওয়েজ কী হবে সেই গতিবেগের মান ইন্টু কস আলফা, ওয়াই বরাবর কী হবে ইউ ইন্টু কত হবে সাইন আলফা। ঠিক আছে, এবারে পরেরটা দেখে নাও কী হচ্ছে। এবারে কোশ্চেনটা বলছি যে সর্বাধিক উচ্চতার রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তো এখানে এইচ হচ্ছে সর্বাধিক উচ্চতা। তো ভালো করে দেখো, এক্ষেত্রে দেখো এখানে যে ইউ সাইন আলফা যে গতিবেগের উপাংশটা আছে, এর কাজ কি প্রাসটাকে ভূমি সাপেক্ষে উপরে তুলতে হেল্প করছে কে, ইউ সাইন আলফা। আর এখানে যে ইউ কস আলফা আছে, এর কাজ কি প্রাসটাকে সর্বাধিক স্মরণ দেওয়ার জন্য কিন্তু ইউ কস আলফাটা হেল্প করছে। মানে কি বলতো, ইউ কস আলফা কী চেষ্টা করছে, প্রাসটাকে ও থেকে এই বিয়ের দিকে আনার চেষ্টা করছে, আর ইউ সাইন আলফা চেষ্টা করছে প্রাসটাকে কি উপরে তোলার চেষ্টা করছে। অর্থাৎ প্রাসটার উল্লম্ব গতি দেওয়ার জন্য ইউ সাইন আলফা হেল্প করছে এবং প্রাসটার অনুভূমিক গতি দেওয়ার জন্য ইউ কস আলফা হেল্প করছে। দেখতে পাচ্ছ, এবারে আমরা তো জানি অভিকর্ষজ ত্বরণ কথা কোন দিকে ক্রিয়া করে, তলার দিকে অ্যাক্ট হয়। তো সেই কারণে ইউ সাইন আলফার মানটা কী হবে, আস্তে আস্তে কিন্তু কমবে, কমে 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 একসময় এতে গিয়ে কী হবে, জিরো হবে। অর্থাৎ পক্ষেপ বিন্দুতে উল্লম্ব গতি বর্ণনা করার জন্য ইনিশিয়াল বা প্রাথমিক গতিবেগ ইউ সাইন আলফা, এখান থেকে ইউ সাইন আলফা কমতে কমতে একদম এতে গিয়ে কত হবে, জিরো হবে। তো যদি আমরা এই সম্পর্কটা ফেলে ভালো করে দেখো, এখানে গতিবেগটা কিন্তু কমছে, যখন আমি ও থেকে এতে আসছি গতিবেগটা কমে কমে জিরো হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে মন্দন হচ্ছে। মন্দন হলে আমরা কী নেবো, এই মাইনাস সাইনটা নেবো, তখন কী হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তো এখানে যদি আমরা ও থেকে এ পর্যন্ত গতি বিবেচনা করি, তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে অন্তিম গতিবেগ কত, ভি কত হবে, 0 হবে, 0 স্কোয়ার ইকুয়াল টু এখানে ইউ মানে প্রাথমিক বেগ কত, ইউ সাইন আলফা, মানে আমি তো ইউ সাইন আলফা বেগে ছুড়েছি উল্লম্ব গতি পাওয়ার জন্য, ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস কত 2as, মাইনাস কেন মন্দনের জন্য মাইনাস 2a, এখানে a এর জায়গায় হবে কত জি, অভিকর্ষজ ত্বরণটা s, এখানে s মানে কি সরণ, তাহলে এখানে কোন সরণটা নেবো, উল্লম্ব সরণ h। তো ভূমি সাপেক্ষে সরণ কত দেখতে পাচ্ছ, সরণটা আস্তে আস্তে বাড়ছে, বেড়ে 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 এইচ ম্যাক্সিমাম সরণ, আমার টার্গেট তো ম্যাক্সিমাম সরণ বার করা, সেই কারণে এখানে এসের জায়গায় এইচ হবে। তাহলে আমরা কী পেলাম, 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে এইচ বার করে নেবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটাই হলো কী বলো তো সর্বাধিক উচ্চতা। এখান থেকে ম্যাথ পরে রাশিমালাটাও বার করতে পারো, তো এইভাবে তোমরা করবে। আচ্ছা এবারে হচ্ছে পরেরটা হচ্ছে উত্থিতিকাল বা চলনকাল, অর্থাৎ কি প্রাসটা কত সময় ধরে বায়ুতে ছিল, মানে কত সময় ধরে এই গতিপথটা বরাবর চলছিল, সেই সময়কালটাকে বলবো কি বলতো উত্থিতিকাল। অর্থাৎ প্রাসটি কত সময় মানে উপরে ছিল, বাতাসে ছিল, সেই সময়কালটাকে বলে উত্থিতিকাল। তো এখানে উত্থিতিকালকে লেখা হচ্ছে কী দিয়ে, বড় হাতে টি দিয়ে। তো এখানে লেট আমরা ধরলাম T1, T1টা কী বলতো, প্রাসটা ও থেকে এ পর্যন্ত আসতে যতটা সময় নেবে সেটা T1, মানে ও থেকে এতে এলো তার সময়কাল কত T1, অর্থাৎ T1 হলো সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে প্রাসের প্রয়োজনীয় সময়। তো আগে ফার্স্ট কাজকে আমরা T1টা বার করছি। যদি কোশ্চেনে পড়ে যে প্রাসটা সর্বাধিক উচ্চতা পর্যন্ত যেতে কত সময় নিয়েছে, সেটা T1। আর যদি বলে যে মোট চলনকাল কত, মানে ও থেকে এ এলো আবার এ থেকে আবার বি পর্যন্ত আসবে, অর্থাৎ ও এ বি পথ বরাবর যেতে মোট যত সময় লাগবে সেটাই চলনকাল। তো আমরা
ফার্স্ট বার করছি কি T1টা কত, T1 হচ্ছে ও থেকে এ পর্যন্ত আসতে মোট কত সময় লাগছে। তো আমরা জাস্ট এই ফর্মুলা ফেলবো ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। তো এখানে মন্দন হচ্ছে, বুঝতে পারছো উল্লম্ব গতির ক্ষেত্রে কি হচ্ছে, গতিবেগটা ইউ সাইন আলফা কন্টিনিউ কমছে, কমে কমে এতে জিরো। তো আমরা এই সম্পর্কটা ফেলবো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তো এখানে ভিউ জিরো, কারণ কি এ পয়েন্ট যখন এলো তখন গতিবেগটা জিরো হলো, আবার আস্তে আস্তে গতিবেগটা বাড়বে। তো জিরো ইকুয়াল টু কত, ভি সমান জিরো ইকুয়াল টু ইউ মানে কত, ইউ সাইন আলফা মাইনাস কত এটি, এর জায়গায় জি বসবে, আর টি মানে এক্ষেত্রে প্রয়োজনীয় সময় তো বড় হাতের T1, সেখানে T1 দিলাম। তাহলে আমরা কি পেলাম, অর্থাৎ এখান থেকে T1টা বার করলে ইউ সাইন আলফা বাই জি, এটাই হলো কী বলতো নির্ণয় সময়। অর্থাৎ ও থেকে এতে আসা পর্যন্ত সময় হচ্ছে কত T1। এবার হচ্ছে পক্ষেপ বিন্দু ও, দেখতে পাচ্ছ পক্ষেপ বিন্দু ও এর সাপেক্ষে বি এর উচ্চতা শূন্য। মানে দেখতে পাচ্ছ যদি উল্লম্ব গতি ভাবো, তার মানে ও দেখতে পাচ্ছ ও এর সাপেক্ষে বি এর সরণ শূন্য হচ্ছে, কারণ কি এইখানেও কি ওয়াই অ্যাক্সিস ধরলে এখানে ওয়াই জিরো, এখানেও ওয়াই জিরো, অর্থাৎ পক্ষেপ বিন্দুর সাপেক্ষে বি এর কিন্তু সরণ শূন্য। কিন্তু পক্ষেপ বিন্দুর সাপেক্ষে এ এর সরণ আছে এইচ, কিন্তু এর তো কোনো হাইটই নেই, সেই কারণে পক্ষেপ বিন্দু সাপেক্ষে বি এর সরণ কত হবে শূন্য, অর্থাৎ উল্লম্ব দিক বরাবর বস্তুটির সরণ শূন্য। যদি এ ও বি পথ অতিক্রম করতে, মানে এই পুরো পথটা অতিক্রম করতে প্রাসটির মোট টি সময় লাগে, অর্থাৎ টি যদি মোট চলনকাল হয়, তাহলে আমরা লিখতে পারি কি, দেখতে পারো আমরা তখন এই ফর্মুলা ফেলবো এস ইকুয়াল টু ইউটি মাইনাস এটি স্কোয়ার, কারণ এক্ষেত্রে কী হচ্ছে মন্দন হচ্ছে। তো এখানে এস মানে কি উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ শূন্য হচ্ছে, ইকুয়াল টু ইউ এর জায়গায় কত ইনিশিয়াল স্পিড মানে কত ইউ সাইন আলফা, ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ সাইন আলফা ইন্টু টি। এখানে পুরো গতিপথটা ভাবছি আমরা, সেই কারণে ও থেকে বিতে আসতে মোট সময় লেগেছে বড় হাতে টি, এটাই চলনকাল, এটাই বার করছি। মাইনাস কত হাফ এটি স্কোয়ার, এর জায়গায় জি ইন্টু টি স্কোয়ার, তাহলে হাফ জিটি স্কোয়ার সমান ইউ সাইন আলফা ইন্টু টি, এখানে টি কাটো, তাহলে আমরা পেলাম জিটি ইকুয়াল টু টু ইউ সাইন আলফা, অর্থাৎ টি ইকুয়াল টু কত টু ইউ সাইন আলফা বাই জি। তাহলে এটা পেলাম মোট চলনকাল। আর কি পেয়েছিলাম একটু আগে, ও থেকে এ পর্যন্ত আসতে মোট সময় লেগেছে কত এত T1। এবারে কোশ্চেনটা এ থেকে যে বিতে আসবে সেক্ষেত্রে মোট সময় লাগবে কত, সেক্ষেত্রে মোট সময় লাগবে কত, মোট চলনকাল থেকে তুমি যদি T1 মাইনাস করে দাও তাহলে এটা পেয়ে যাবে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আসতে মোট সময় লাগবে কত, মোট সময় লাগবে টি মাইনাস T1, মানে মোট চলনকাল মাইনাস সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে মোট সময়, তাই তো। অর্থাৎ এটাই হবে কি এ থেকে বি পর্যন্ত আসতে মোট সময় লাগছে কত টি মাইনাস T1, টি এর জায়গায় এটা টু ইউ সাইন আলফা বাই জি মাইনাস T1টি একটু আগে পেয়েছিলাম ইউ সাইন আলফা বাই জি, তাহলে করলে কত আসছে ইউ সাইন আলফা বাই জি মানে T1ই আসছে। অর্থাৎ প্রাসটি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যে সময় নেবে, সর্বোচ্চ বিন্দু থেকে আবার ভূমিতে ফিরে আসতে সেম টাইম নেবে, একই সময় নেবে। তারপর একটা বলছে অর্থাৎ প্রাসটি অর্থাৎ বস্তুটি তার চলনকালের ঠিক অর্ধেক সময়ে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাচ্ছে। এবারে রেঞ্জ কত, প্রক্ষেপ সীমা রেঞ্জ, মানে এই যে ওবি ডিস্ট্যান্সটা এটাকে রেঞ্জ বলছি। দেখতে পাচ্ছ এই রেঞ্জ পাওয়ার জন্য কে হেল্প করছে, এই ইউ কস আলফা হেল্প করছে। একে কিন্তু কখনো কিন্তু অভিকর্ষজ ত্বরণ কিন্তু কমাচ্ছে না, সেক্ষেত্রে ইউ কস আলফা কন্টিনিউ কী থাকবে, ধ্রুবক থাকবে। তো যদি ভেলোসিটি ধ্রুবক থাকে তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এই সম্পর্ক মানা হয়। এটা ত্বরণহীন একটি সমীকরণ, এখানে গতিবেগটা ধ্রুবক। তো অনুভূমিক গতির ক্ষেত্রে কিন্তু ইউ কস আলফা কন্টিনিউ কনস্ট্যান্ট, মানে এই গতিপথটার প্রত্যেক বিন্দুতে কি হবে, মানে এই গতিবেগটার অনুভূমিক উপাংশ সব জায়গায় ধ্রুবক। তো এক্ষেত্রে আমরা এই সম্পর্ক ফেলবো এস ইকুয়াল টু ভিটি, এখানে এসের জায়গায় বসবে কি অনুভূমিক সরণ আর, দেখতে পাচ্ছ আর ইকুয়াল টু ভি এর জায়গায় কত ইউ কস আলফা ইন্টু এখানে মোট সময় কত লাগছে, মোট চলনকালটাই হবে কি এক্ষেত্রে মোট সময় মানে টি, তাহলে কত ইউ কস আলফা ইন্টু টি, টি মানে কত যেটা একটু আগে পেয়েছিলাম এখানটা আছে টু ইউ সাইন আলফা বাই জি, তাহলে এখানে টি এর জায়গায় বসবে কত টু ইউ সাইন আলফা বাই জি, করলে কত ইউ স্কোয়ার ইন্টু টু সাইন আলফা কস আলফা বাই জি, তাহলে আর হচ্ছে কত ইউ স্কোয়ার। এবার দেখতে পাচ্ছ টু সাইন থিটা কস থিটা মানে কত হয় সাইন টু থিটা, তাহলে অর্থাৎ টু সাইন আলফা কস আলফা মানে কত হবে সাইন টু আলফা বাই জি। এটাই হলো কি বলতো প্রক্ষেপ সীমা। এখান থেকে ম্যাথ পড়ে, তো এবারে এটাও কিন্তু পড়তে পারে যে রেঞ্জের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, এটা করে দেবে তোমরা। তারপরটা বলছে কি দেখাও যে সর্বাধিক সীমা পাওয়ার জন্য মানে রেঞ্জকে আর কে ম্যাক্সিমাম হওয়ার জন্য প্রক্ষেপ কোণের মান কত 45 ডিগ্রি হতে হবে।
আচ্ছা, আমরা তো জানি যে প্রক্ষেপ সীমা আর কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার টু আলফা, সরি ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, একটু আগে বার করেছি এখানটায়। তাহলে দেখতে পাচ্ছি এবারে আর কে ম্যাক্সিমাম হতে গেলে কী হওয়া দরকার, সাইন টু আলফাকে ম্যাক্সিমাম হতে হবে। আমরা জানি কি সাইন টু আলফার সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হয়, 1 হয়। তাহলে অর্থাৎ আর কে ম্যাক্স হতে হলে সাইন টু আলফাকে 1 হতে হবে। সাইন কতর মান 1, সাইন 90 ডিগ্রির মান 1। এবারে তুমি এই দুটোকে কম্পেয়ার করলে কী পাচ্ছ, তুমি পাচ্ছ যে টু আলফা সমান 90 ডিগ্রি, অর্থাৎ আলফা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। অর্থাৎ যদি প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি হয় তাহলেই কিন্তু সীমাটা সর্বাধিক হবে। এই জন্য লোহার বল, ডিসকাস, বর্ষা ইত্যাদি ছোড়ার জন্য খেলোয়াড়রা তাদের হাতের কনুইটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে তবেই কিন্তু বর্ষা, লোহার বল ইত্যাদিগুলি কিন্তু ছোড়ে, যাতে তারা সর্বাধিক সীমা পেতে পারে, মানে যাতে তাদের হাতের বস্তুটা, ব্রাশটা সর্বাধিক দূরত্বে গিয়ে নিক্ষিপ্ত হতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা আগে সাবস্ক্রাইবটা করে নেবে। আর আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের দেওয়া আপডেট আপনি সবার আগে দেখতে পান।